নমস্কার। খবরদার কথা নয়। আপনারা হয়তো ভাবছেন যে পঞ্চায়েতের নির্বাচন ত্রিপুরা রাজ্যে ডামাডোল চলছে, একটা নিহত হওয়ার ঘটনাও হয়েছে, বলি খুন হওয়ার ঘটনাও হয়েছে, প্রার্থী খুন হয়েছে, এবং বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। আপনারা তো ভাবছেন সেই নিয়েই আলোচনা, মোটেও না। পঞ্চায়েত নির্বাচনে কি হবে না হবে আমরা পরবর্তী সময় আপনাদের কাছে আসবো কোনো এক সময়। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে, হুজ্জতিও চলছে, তার ভেতরেও চলছে। তো এখন কথা হচ্ছে যে এর থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সামনে বাজেট, 23 তারিখ কেন্দ্রীয় বাজেট দেওয়া হবে। তার আগে আমরা যে এখন কথা বলছি, বা আপনারাও যে ইউটিউব চ্যানেলে আমাদের দেখবেন, খবরদার কথা নয় কে ব্যাপকভাবে সহায়তা করছেন দেখে, এটার ওপর একটা প্রভাব পড়তে চলেছে। আপনারা নেট ব্যবহার করেন, আপনারা ব্যাপকভাবে টেলিফোন ব্যবহার করেন। একসময় টেলিফোন যখন ছিল না তখন কি মানুষ এগিয়ে যায়নি? যেত। মানুষ যত আধুনিক হবে এই আধুনিকতার সুযোগ কেউ কেউ নেয়। তেমনি এই মুহূর্তে মোবাইলের রিচার্জ ভ্যালু আবার বাড়ানো হচ্ছে। আমাদের কাছে যা তথ্য, সেটা প্রায় 25% মতো বেড়ে যেতে পারে। ভাবুন, এই মুহূর্তে ভারতবর্ষের ছোট বড় প্রান্তিক প্রত্যেকের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তার উপরেই আঘাত আসার চেষ্টা হচ্ছে। এই নিয়েই আজকে আমাদের আলোচনা। 5G আমরা বুঝি না, অর্থাৎ আধুনিকতম মোবাইল সার্ভিসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নাকি 5G। কি হবে আমরা জানি না, কোন জিরা কথা বলবেন তাও জানি না। এখন তো প্রত্যেকেরই নামের পাশে জি রয়েছে, ফলে এখন কোন জি আসবেন আমরা জানি না। কিন্তু এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারছি যে মোবাইল পরিষেবা যারা দিচ্ছেন সরকারের বাইরে থেকে, তারা একটা বিপুল লভ্যাংশের কথা মাথায় রেখেই সেটা দিচ্ছে। বিকাশবাবু আমার বাঁ দিকে বসেছেন, আপনাদের অত্যন্ত পরিচিত। নমস্কার। বিকাশ দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন, খবর রাখছেন। বারবার আমরা যখনই আটকেছি, ওনার কাছে যখন গেছি, আমরা একটা দিশা পেয়েছি দরকার। সামনে বাজেট, সে নিয়েও 2-4 কথা আমরা বলার চেষ্টা করবো, আমাদের সময় খুব কম। আজকের মূল বিষয়টা রাখছি এই গণমাধ্যমটার উপরে। কেন হঠাৎ করে এরকম হচ্ছে, এরকম সরাসরি চলে যাই। এই শুল্ক বৃদ্ধির ফলে, শুল্ক বৃদ্ধি হচ্ছেই আমরা ধরে নিচ্ছি, এবং এই শুল্ক বৃদ্ধির ফলে সর্বসাধারণের কতটা লাভ হবে বা ক্ষতি হবে, কতটুকু প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরে? ঠিক আছে, আমি প্রথমেই আপনাদের এই যে চ্যানেল, সেই চ্যানেলে এখন ইনডোর আউটডোর জুম বিভিন্ন আঙ্গিকে নানান ধরনের প্রোগ্রাম, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং অনেকগুলো ফিল্ডে আমরা দেখছি। সে ব্যাপারে আমি একজন ফ্যান, গুণমুগ্ধ। এই চ্যানেলের উত্তরোত্তর আরও বৃদ্ধি হোক, সেটা আমার দিক থেকে একটা প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনার আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় হচ্ছে যে মোবাইলের নেটওয়ার্কের বৃদ্ধি প্লাস নূতন যে টেলিকম অ্যাক্ট 2023, সেটার একটা ভয়ঙ্কর দিক আসছে। এটা পরে আসছে, সেটা পরে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে তারিফের যে এটা আলোচনা চলছে বা যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, 15% থেকে 25% মতো বাড়ছে। এই বৃদ্ধির ফলে আমি নাম না নিয়ে বলছি, একটা বেসরকারি টেলিকম সংস্থার প্রায় 2.17 টাইমস ওদের প্রফিট বাড়বে। ওদের গত বছরের প্রফিট ছিল অ্যারাউন্ড 20,000 crore, 20,000 কোটি টাকা। এখন ওদের যেই
প্ল্যানটা করছে যে এত পার্সেন্ট বৃদ্ধির পর আগামী ফিসকালে মানে 2024 যে ফিনান্সিয়াল ইয়ারটা 2024-25 এদের এস্টিমেটেড যে প্রফিট সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 47,000 crore, ডবলেরও বেশি। ডবলের চেয়েও বেশি। তো এই যে ক্রনিক ক্যাপিটালিজম, ধান্দাবাজির যে অর্থনীতি, সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট উঠিয়ে আনো। কারণ ধান্দাবাজি করছেন কেন? পরিষেবা তো দিচ্ছে, পরিষেবা দিচ্ছে, টেলিফোনে কথা বলা যাচ্ছে না, কিন্তু পরিষেবা দিচ্ছে। পরিষেবা দিচ্ছে, কিন্তু এই পরিষেবা অনেক কম দামে তো দেওয়া সম্ভব। সম্ভব। আমি যে এখন যে আমরা পিএসইউ যেটা দেখছি, বিএসএনএল অনেক কম দামে দিচ্ছে। তো বিএসএনএল অল্প কিছু যদি সংস্কার হয়, যেমন লাস্ট 2 ইয়ার্স যাবৎ দেশীয় প্রযুক্তিতে 4G যে ফোর জিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বিএসএনএল খুব চেষ্টা করছে, কিন্তু সরকারিভাবে ঠিক তেমনভাবে তো কোনো ধরনের হেল্প তো ওরা পাচ্ছে না। এটা মানুষের উপর কি প্রভাব পড়বে এই যে 25% বা 15 থেকে 25% যদি বাড়ে? মানুষের উপর আপনার হয়তো ডাইরেক্ট প্রভাব পড়ছে, টাকা বেরিয়ে যাবে। এছাড়া আপনার সামগ্রিকভাবে সব দিক থেকে হয়তো আমার আপনার কাছে বা মধ্যবিত্ত যে শ্রেণীটা আছে এদের হয়তো এই টাকাটা একটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু আপনি যদি রুটে যান, গোড়ায় যদি যান, আজকে থেকে কিছু বছর আগেও মাত্র 19 টাকার প্ল্যান ছিল। গরিব সাধারণ মানুষ 19 টাকা রিচার্জ করে ওরা হয়তো বেশি কথা বলতে পারতো না, কিন্তু ওদের ফোনটা রিসিভ করতে পারতো। এসএমএসটা আসলে বিভিন্ন ধরনের গ্যাসের থেকে শুরু করে অন্য দিক থেকে যা যা দরকার, হ্যাঁ, ওইগুলো তারা দেখতে পারতো। কিন্তু এখন তো 19 টাকার কোনো রিচার্জ নেই, মিনিমাম 160 টাকা 70 টাকা হচ্ছে। তো 19 আর 107 একজন নিম্নবিত্ত একজন লোকের পক্ষে এই টাকাটা দেওয়াটা একটা সাংঘাতিক কঠিন ব্যাপার। সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্লাস এখন দেখুন, চাইলেই যে আপনি একটা হ্যান্ডসেট নিলেন, করে দিলেন সারেন্ডার, সেটা তো হবে না। আপনার আধার, ব্যাংক, যারা রেগাতে কাজ করছে ওদের সব দিক থেকে এখন ওটিপি বেসড। তো ওটিপি বেসড হলে আপনাকে ফোন রাখতেই হবে। ফোন রাখতে গেলে 160, 70, 200 টাকা পর্যন্ত আপনাকে মান্থলি রিচার্জ করতেই হবে। এটার যে ইম্প্যাক্ট সেটা তো বিশাল। ভারতের মতো যেখানে আপনার 80 কোটি মানুষকে 5 কেজি করে চাল আপনাকে দিতে হচ্ছে। তো যদি আমরা বিশ্বগুরু বলি বা থার্ড মানে পৃথিবীর মধ্যে একটা বিরাট একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে আমরা গেছি, কিন্তু পার ক্যাপিটা ইনকাম কত? 5 ট্রিলিয়ন অর্থনীতি তো বলছি, ঠিক আছে, কিন্তু সেখানে উপরের স্তরের 20 জন 25 জন বা 50 জন যে উচ্চবিত্ত মানুষের যে মূল্য, যে ওদের যে সম্পদ বৃদ্ধিটাই তো সব কথা নয়। আপনার তাহলে টোটাল ইম্প্যাক্ট হচ্ছে গরিব অংশের প্রতি যে একটা বিরাট পরিমাণ বোঝা আসছে, সেটা কিন্তু ভয়ঙ্কর। সেই দিক থেকে যদি চিন্তা করতে হয় তাহলে এটার ইম্প্যাক্ট আসবেই। দারুণ। আপনি বিরাটবাবু, আমাদের দ্বিতীয় প্রশ্নে যেটা যেতে চাইছি, যে নির্বাচন শেষ হলো 4 তারিখ। এই নির্বাচনের আগে নানা ধরনের ধরুন এই যে আপনার শেয়ার বাজার নিয়ে নানা রকম হচ্ছে, আরও হয়তো হবে, এটা নিয়ে আপাতত স্থগিত আছে সম্ভবত। শেয়ার বাজার নিয়ে একটা কেলেঙ্কারির ব্যাপার রয়েছে, নিট কেলেঙ্কারি হলো। এর মাঝে নির্বাচনের ঠিক পরেই এই যে ট্যারিফ বৃদ্ধি, মানে একটা শুল্ক বৃদ্ধি যদি আমরা বলি, এটা নির্বাচনের আগে না করে নির্বাচনের পরে করে, এটা কি এই যে সাধারণ নির্বাচনের সঙ্গে এই বাড়া কমা ব্যাপারটা কি জড়িত? এটা তো কমন। যেমন ধরুন পেট্রোলের দাম, গ্যাসের দাম, এটা আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। ভোটের আগে বাড়ে না, বরং কিছুটা একটু কম করে একটা মানে আমরা ফিল গুড একটা আইওয়াস একটা হয়। তারপর যেই ভোট শেষ, তারপর আসল স্বরূপটা বেরিয়ে আসে। এটা আগে থেকে প্ল্যান যদি না হয়ে থাকে, 3টে সংস্থা মোটামুটি প্রায় সেম রেটেই ওদের চার্জ বাড়লো, হ্যাঁ, এটা তো একটা আগের থেকে প্ল্যান করা। ট্রাইয়ের অনুমতি লাগে না বা ট্রাইয়ের কোনো ভূমিকা থাকে না এখন? ট্রাইয়ের ভূমিকা যদি থাকতোই, ট্রাই যদি সব দিক থেকে এত বেশি অ্যাক্টিভ হতো, তাহলে কি এই যে ঘটনাটা কি ঘটতে পারে? ঠিক, একদম ঠিক।
ট্রাইয়ের কি এখন আর কোনো প্রাইভেট কনসার্নগুলি কি সরাসরি এভাবে বাড়িয়ে দিতে পারে? সব কিছুই তো এখন পারছে তো দেখা যায়। সব কিছু এখন যে পুঁজিবাদের এখন যে স্তরে এখন আমরা আছি ভারতবর্ষ, সেই স্তরে বেসরকারি কোম্পানিগুলো মোট কথা যাদের পুঁজি কন্ট্রোল করছে যারা, এদের ইচ্ছার উপরই সমস্ত কিছু করছে নির্ভর। এখানে সরকারের সায় আছে দেখি এটা সম্ভব। একদম। বিকল্প আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, সেটা হচ্ছে যে আমি বিএসএনএল ডিভিশনের খবর টবর নিয়েই আপনার সঙ্গে কথা বলছি। আমি খবর নিয়ে যা দেখলাম, এই স্যাটেলাইট থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারের হেলথ সবটাই বিএসএনএল এরা সাহায্য দিচ্ছে। কিন্তু তারা অন্যান্য যে কাজগুলি করার পরিপ্রেক্ষিতে স্পেকট্রামের কিছু সমস্যা মানে ভাড়া টাড়ার ব্যাপার নিয়ে ইত্যাদি করার পরিপ্রেক্ষিতে তারা নিজেরাই এই দামগুলি নির্ধারণ করে ফেলতে পারেন, আমি যতটুকু শুনেছি। আপনি সত্যি মিথ্যা আপনি বলবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের কোনো ভূমিকা থাকতে পারে না? ভারত সরকারের যদি আপনি যেটা বলছি, আমি আর একটু পিছিয়ে যাই। 1997-এ প্রথমে ট্রাই হয়েছিল, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ওই সময় থেকে যে বিএসএনএল পিছিয়ে যাচ্ছে, এই যে বিএসএনএলকে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেওয়া, সেটা কাদের জন্য হলো? সরাসরি বলতে গেলে সরকারের নীতির জন্য হয়েছে তো, দুমুখো নীতি। প্রাইভেট কোম্পানিগুলোকে এক্সট্রা সুবিধা দাও, সর্বোচ্চ পরিমাণ সুবিধা দাও। বিএসএনএলের টাওয়ার ইউজ করছে, সমস্ত দিক থেকে বিএসএনএল যে স্ট্রাকচারটা ইউজ করার পর বিএসএনএল ঠিকভাবে ওই যে ভাড়াটা পেয়েছে কি না সে সম্বন্ধে আপনি জানেন না। একজন রিপোর্টার হিসাবে আপনি বলুন তো, একজন অনেক দিনের পুরনো একজন অভিজ্ঞ রিপোর্টার হিসাবে আপনি বলুন তো বিএসএনএল কত টাকা ভাড়া পেয়েছে? এই যে প্রাইভেট কোম্পানিগুলো যে বিএসএনএলের টাওয়ার থেকে শুরু করে অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার যে ইউজ করলো, যে এটার জন্য যে তারিফ যেটা তাদের বিএসএনএলের প্রাপ্য সেটা কি পেয়েছে? আমি অন্তত জানি না। তাহলে এখানে কি গভর্নমেন্টের কোনো প্রশ্রয় নেই? সরকারের কি প্রশ্রয় ছাড়া এগুলো হচ্ছে? বাজেটপত্র দেখেও তো বোঝা যাচ্ছে না, কোনো ধরনের কিছু বলার কিছু নেই, আমরা কিছুই জানি না। এবং এটা নিয়ে বিএসএনএলের যারা এমপ্লয়ি, তাদের যে কর্মী সংগঠনগুলো বারবার আন্দোলন করতে 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 একটা সময় তো ওদের সাংঘাতিক একদম নাক পাশে বেঁধে নেওয়া হলো। একটা বিশাল সংখ্যক এমপ্লয়ি বিআরএস নিল এখন ফোর্স রিটায়ারমেন্টের মতো। তাহলে এত সব কিছু হচ্ছে, এমন নয় যে টেলিকম সেক্টরে কোনো ধরনের মার্কেট নেই। মার্কেট যদি নাই থাকে শুধু একটা কোম্পানি 20,000 কোটি টাকা, বাকিগুলো 17, কেউ আরেকটু কম 12 কোটি, এরকমভাবে টোটাল। ইভেন এই যে দাম যে বৃদ্ধি পেল, এই দাম বৃদ্ধিতে প্রায় 35,000 কোটি টাকা ওদের আলাদা প্রফিট হবে তিনটে সংস্থা। হ্যাঁ, আমরা নাম বলছি না, তিনটে সংস্থার 35 কোটি টাকা আগামী বছরের বেশি প্রফিট, মানে এই বছর রানিং যে ইয়ার। ওরা বলছে যে ওদের এই টেলিকম কোম্পানিগুলি মানে গ্রাহক প্রতি গড় আয় নাকি কমে গিয়েছে, সেই জন্য ওরা এটা বাড়ানোর চেষ্টা। গ্রাহক প্রতি গড় আয় নাকি কমে গিয়েছে, অর্থাৎ ওরা যে পরিষেবা দিচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে সেই পরিষেবার কিছু মাথা মুন্ডু বুঝি না। আমরা তো কোনো জায়গাতেই কোনো সময় এভারেজ কি আমরা তো কিছু বুঝতে পারছি না। যে কোনো সময় নেট চলে যাচ্ছে, যে কোনো সময় লাইন কেটে যাচ্ছে, সবই ঠিক বুঝলাম। কিন্তু ওরা বলছে যে পরিষেবা পরিপ্রেক্ষিতে তারা গ্রাহকের কাছ থেকে যে টাকাটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না। আমি বলি, এখানে একটা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার ARPU এক্ষুনি একদম, অর্থাৎ গ্রাহকের প্রতি যত খরচ হচ্ছে সেই টাকাটা তারা তুলতে পারছে না। হলে প্রফিট হলো কিভাবে? এই যে বললাম যে 20,000 কোটি টাকা প্রফিট করলো একটা কোম্পানি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, মানে আরো বেশি হওয়ার দরকার। তাই ওই তো 47,000 কোটি টাকা। এখন যেভাবে রেটটা বাড়লো, আগামী বছর ওদের প্রফিট হবে 47,000 crore বা তারও বেশি। এই যে 47,000 crore যেটা, এটা হচ্ছে বেস প্রাইসের উপর, মিনিমাম যে রেটটা বাড়লো সেটার উপর। এখন এদেরই এই সেম কোম্পানির 5G 1 মাসের রেট 2 GB পার ডে, এখনকার বেস রেট হচ্ছে 239 রুপিস, এটা বেড়ে গিয়ে হলো 349 রুপিস, 110 টাকা। 239 টাকা, 110 টাকা বাড়লো, কত পার্সেন্ট দেখুন।
পার্সেন্ট দেখুন না কত। পরিষেবা সেমই রইল। পরিষেবা সেম। এখন এইসব মানে গল্প বললে তো হবে না যে আমাদের এই আপনি যেটা বললেন যে পার কাস্টমার ওদের যে ARPU, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, আমি যদি ধরি, আমি নাম না নিয়ে বলছি, যেটা 208 টাকা ছিল, ওদের এখন অ্যাভারেজ রেভিনিউ 200-250 টাকার বেশি হবে পার মান্থ। আচ্ছা, 181 টাকা আরেকটা কোম্পানির, বেড়ে গিয়ে আপনি পার্সেন্টেজ করে নিন না। থার্ড যে কোম্পানিটা, যে সবচেয়ে কম, ওদের টোটাল যে কাস্টমারও কম, 145 রুপিস, এদেরও কিন্তু 15% to 25% বেড়েছে। তাহলে কোন দিক থেকে কম হচ্ছে? তিনটে কোম্পানির প্রায় কাছাকাছি লভ্যাংশ গত 23 সালের হিসেবে, পার্সেন্টেজ ওয়াইজ লভ্যাংশ মোটামুটি সেম। আমরা তৃতীয়, আমাদের সময় খুব কম, 3 নম্বর কোশ্চেনটা যাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে টেলিকম রেগুলেটরি অ্যাক্ট যেটা করা হয়েছে, সেটা নাকি খুব কঠোর একটা রেগুলেটরি অ্যাক্ট করেছেন। এতে আমাদের সাধারণ মানুষের কি লাভ হবে এই এক কঠোর করার ক্ষেত্রে? কারণ এখন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষের সহযোগিতার জন্য অ্যাক্ট হয় না, আইন হচ্ছে না। আমরা যদি মুখে শুনি যে মানুষকে সাহায্য করার জন্যই আইন হয়, এই যে এই দণ্ড হয়েছে, যার ফলে আমাদের খবরদার কথা নয়, এটি দণ্ড নীতিকে আমরা বলেছি ডান্ডা নীতি হচ্ছে কিনা আপনারা ঠিক করুন। কিন্তু কথা হচ্ছে যে এই যে জায়গাটা, এই যে রেগুলেটরি অ্যাক্ট, এটা কি সাংঘাতিক কঠিন হচ্ছে কিছু? শক্ত সমর্থ, এটা কি মানুষের পক্ষে যাচ্ছে না শুধু? আপনি রুটে যান, গোড়ায় যান। এই যে টেলিকম রেগুলেটরি অথরিটি 1997 অনেক কিছু অ্যামেন্ডমেন্ট করেই তো হলো। টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2023 লাস্ট ডিসেম্বরে এটা পেশ হলো। এই 21 জুনের পর, জুনের লাস্টের দিকে রাষ্ট্রপতির সই হয়ে এটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। না, ওইটা তো লোকসভাতে হয়েছে এটা, কিন্তু সই হয়েছে রাষ্ট্রপতি ম্যাডাম সই করেছেন জুনের লাস্ট উইক। এটার অরিজিনাল উদ্দেশ্য কি সরকারের, সেটা বেরিয়ে আসবে আরও কিছুদিন পর হয়তো। যা এখন আন্দাজ করা যাচ্ছে যে যারা বিশেষজ্ঞ, যারা এক্সপার্ট, ওদের বক্তব্য হচ্ছে যে সরকারের নীতির বিরুদ্ধে যারা কথা বলবে, অনেক কিছু আছে, টেলিকমের প্রসার, কাউকে আরও রেজিস্ট্রেশন দাও, লাইসেন্স নিতে, অনেক কিছু আছে। কিন্তু মূল যেটা ফোকাস, যেটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি এখানে আছে, এই যে এটা আপনি দেখবেন, আমি এটাকে আপনাকে দেবো আজকে, সবটা পড়ে দেখবেন। এখানে 44, এখানে ক্লজ 44 2023, এই যে চ্যাপ্টার 4টা আপনি মোটামুটি অর্ধেকটা পড়লেই আপনার চক্ষু উপরে উঠে যাবে, আপনি বুঝতে পারবেন। সংক্ষেপে হচ্ছে, যদি সরকারের নীতির বিরুদ্ধে যা কিছু হোক, সরকার যদি মনে করে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা অ্যাপ্লাই করে আপনার ওই চ্যানেলটাকে বন্ধ করতে পারবে, খুব সহজভাবে বন্ধ করতে পারবে। এরপর আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটা তো আছেই, কিন্তু চ্যানেল বন্ধ হতে পারে। চ্যানেলের কোনো একটা অংশ ব্রডকাস্ট না করার জন্য সেভাবে নির্দেশ যাবে। পাশাপাশি আপনার শুধু ভারতবর্ষের মধ্যে পাশাপাশি ধরুন আপনার বিভিন্ন যে মিডিয়াগুলো আছে, আমি যদি বলি সিগন্যাল, আমি যদি বলি হোয়াটসঅ্যাপ, আমি যদি বলি মেসেঞ্জার, এগুলো তো গোপন থাকে, এগুলো গোপন রাখা যাবে না। ইভেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের, আপনার অগাস্ট মাসে একটা নেক্সট যে হিয়ারিং আছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানকার যিনি অ্যাডভোকেট কেরিয়াকে লাস্ট হিয়ারিংয়ে যখন বিচারক প্রশ্ন করেছিলেন যে এই যে হোয়াটসঅ্যাপে নজরদারি করার জন্য সরকার যেটা বলছে, হোয়াটসঅ্যাপ রাজি নয়। হোয়াটসঅ্যাপের যে প্যারেন্ট কোম্পানি মেটা বলছে না, আমাদের হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্ট। ধরুন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন, আমি আর আপনি পড়তে পারবো, মাঝখানে কেউ এটাকে ট্র্যাক করতে পারবে না, এন্ড টু এন্ড। সরকার বলছে না, মাঝখানে আমার ট্র্যাকিং পাওয়ার আমাকে দিতে হবে, আমি যাতে দেখতে পারি কে কাকে কী মেসেজ পাঠাচ্ছে, সেটার দেখার যেটা দরকার আমি যাতে এটা করতে পারি। হোয়াটসঅ্যাপ এটাতে রাজি নয়।
রাজনৈতিক কেরিয়া সাহেব বলেছেন, কেরিয়া সাহেবকে যখন অ্যাডভোকেট কেরিয়া সাহেব সুপ্রিম যিনি, ওনাকে যখন জাজ বলেছেন যে আপনার বক্তব্যটা কি, আর কোনো দেশে কি এরকম কোনো সংস্থান আছে যে সরকার এখানে মাঝখানে দেখতে পারবে? বলছেন না, ব্রাজিলেও নেই। মানে ব্রাজিলটাকে একটা ডিক্টেটর একটা কান্ট্রি হিসাবে উনি ইন্ডিকেট করেছেন, যেখানে স্বৈরতন্ত্রের চূড়ান্ত, মানুষের কোনো ধরনের স্বাধীনতা নেই, এরকম একটা বুঝিয়ে উনি বলেছেন না ব্রাজিলেও নেই। তবে হোয়াটসঅ্যাপ তো শুধু ইন্ডিয়াতে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশে আছে ওদের। তো এই আইনটা আনছে কেন? এই আইনটা আনছে কেন? এখন আপনার মনে হতে পারে যে ন্যাশনাল সিকিউরিটি, তো ন্যাশনাল সিকিউরিটিটাই যদি এতই ইম্পর্ট্যান্ট হয়, সরকার এতগুলো সংস্থা, ওদের পক্ষে কি বার করা খুবই কঠিন যে কারা দেশ বিরোধী কাজ করছে? না, এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও বিপজ্জনক হতে পারে যে ও হোয়াটসঅ্যাপকে যদি আপনার ওপেন করে দেওয়া যায়। কারণ এটা অনেক সময় অনেক আর্মির বা প্যারামিলিটারি ফোর্সের অনেকে তাদের নিজেদের ভেতরে যখন হোয়াটসঅ্যাপে আলোচনা করে, সেটাও তো বাইরে চলে যেতে পারে। ফলে নিরাপত্তার দিক থেকে দুদিক থেকেই এটা সমস্যা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন করি। ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে সন্ত্রাসবাদ কি পৃথিবীতে কাজ করেনি? তখনকার সরকার, সেই যে আপনার ব্রিটিশ আমল থেকে শুরু করে সব দিক থেকে, তখনকার সরকার কি যে ধরনের প্রশাসনিক ব্যবস্থাকে নিতে পারেনি? না না, কেন? আর আমরা এখন কি দেখছি যে বিভিন্ন নিউজ চ্যানেল, আমি ত্রিপুরার এক্সাম্পল নাম না নিয়েই বললাম, নিউজ চ্যানেলগুলো বন্ধ হলো কেন? ওদের যে কেবল নেটওয়ার্কগুলো বন্ধ করে দিল, একটা পত্রিকা গিয়ে বন্ধ করার মতো বিতর্কিত হলো, সুপ্রিম কোর্ট থেকে আবার এটা রায় হলো না, এটা হতে পারে না। আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যে এই পরিস্থিতিতে টেলিকম রেগুলেটরি অ্যাক্ট যা খুশি তা করতে পারে, এবং প্রথম যেটা আসতে পারে সেটা সংবাদ মাধ্যমের উপরই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংবাদ মাধ্যম এবং বিশেষ টার্গেট হচ্ছে ইউটিউব। সর্বশেষ প্রশ্ন, বাজেট চলে আসছে, আপনি এটা নিয়ে অনেক পড়াশুনোও করেন, আপনার নজরও থাকে, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক কিছু। এবারের বাজেট থেকে আপনি কি আশা করছেন? আপনি যদি বেসরকারিকরণের কথাতেই যদি যান, তাহলে এবারের বাজেটে মেইন ফোকাস থাকবে বলে আমাদের মনে হচ্ছে যে অন্তত দুটো ব্যাংকে বেসরকারির দিকে, বেসরকারিকরণের প্রক্রিয়ায় সরকার যেতে পারে, অন্তত দুটো ব্যাংক। আর বাকি যেটা হচ্ছে যে যেই সরকারের নীতিই হচ্ছে কর্পোরেট বান্ধব নীতি, কর্পোরেট বান্ধব নীতি যাদের, তারা কোনো সময় সাধারণ মানুষের পক্ষে সুবিধা হয়, ভালো হয়, এমন কোনো ধরনের বাজেট করতে পারে বলে আমি বিশ্বাস করি না। বাকি সব কিছু থাকবে, ভাষণ থাকবে, সুন্দর সুন্দর ভাষণ থাকবে, বিভিন্ন ধরনের আমরা কবিতা শুনতে পারবো হয়তো, বিভিন্ন উপমা শুনতে পারবো হয়তো, কিন্তু আসল স্বরূপ গত বাজেটেও অনেক ধরনের ভাষণ আমরা শুনেছি, যেটা ইলেকশনকে সামনে রেখে অনেক ধরনের সুন্দর ভাষণ ছিল, কিন্তু বাস্তবের সঙ্গে এটার কোনো ধরনের মিল নেই। এবারের বাজেট, সামনে তো ইলেকশন নেই, এবারের বাজেটের মধ্যে অনেক কিছু মানে কর্কশ কিছু জিনিস হয়তো থাকবে। এখন কতটা থাকবে, বিরোধীদের পজিশন তো এখন একটু স্ট্রং, সেটাও একটা ডিপেন্ড করবে সব কিছু। সামনে বিধানসভা ভোট আছে কয়েকটা, সেদিকেও হয়তো লক্ষ্য রাখি, খুব ভালো ভালো কথা আমরা, ভালো ভালো প্রস্তাব হয়তো আমরা শুনবো, কিন্তু এই প্রস্তাবগুলো বাস্তবে কতটুকু গিয়ে কাজ করবে সেটাও একটা বিশেষ ব্যাপার। আর গোড়ায় যদি যাই, সরকারের নীতি হচ্ছে যে যারা শিল্পপতিরা আছে, বৃহৎ শিল্পপতি, এদের সুবিধা দাও। তার এদের সুবিধা যদি দিতে হয়, তাহলে সাধারণ মানুষের তো অসুবিধা হবেই। অর্থাৎ আপনি বলছেন যে খুব একটা আশা বিকাশবাবু করছেন না। আমরা যে তথ্যটা পেয়েছি, আপনারাও আজকে পেয়ে গিয়েছেন, যে এই মুহূর্তে যে সাধারণভাবে যে মূল্যসূচক, সেখানে ব্যাপক পরিমাণে বৃদ্ধি ঘটেছে। পাইকারি মূল্যসূচকে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। রিজার্ভ ব্যাংক বলছেন যদিও যে গত এক বছরে প্রায় 6% কর্মসংস্থান হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিবিদ অমিত বাসলে বলছেন যে না, এই কর্মসংস্থানটা যে তৈরি করা হয়েছে, এটা অধিকাংশ এসেছে কৃষিখাত থেকে, যেখানে কোনো অর্থ বিনিয়োগ হচ্ছে না, অর্থাৎ কেউ এর বিনিময়ে অর্থ পাচ্ছে না। স্বাভাবিকভাবে যে শব্দটা বেড়ে চলেছে, অর্থাৎ এটা স্বনির্ভর প্রকল্পের মতো, ওই জায়গাতে কর্মসংস্থান অধিকাংশ বেড়েছে। সরকারি যে নিয়োগ, যেমন রেলে,
বিমান সংস্থায়, এই সমস্ত জায়গায় কোনো ব্যাপক পরিমাণে কর্মবিনিয়োগ ঘটেনি। আশা করছি এই বাজেট আমরা নজর রাখবো এবং এই সাধারণ মানুষ যে ব্যাপক পরিমাণে এই বাজেট নিয়ে চিন্তায় রয়েছেন তার স্মরণ ঘটবে, এইটুকু আশা ব্যক্ত করে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল